একটু ইন্টারাপ্ট করছে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে, সেই ব্রেকিং নিউজটা একবার আমি দেখেছি। এই মুহূর্তে জেরায় নিজের দোষ স্বীকার সঞ্জয় রায়ের এই মুহূর্তের বড় খবর। এতক্ষণ দোষ স্বীকার করছিল না, নিজেরই ফাঁসি চাইল অভয়ার হত্যাকারী। নিজেরই ফাঁসি চাইল অভয়ার হত্যাকারীর একাধিক প্রভাবশালীর সঙ্গে যোগ সঞ্জয়ের এই মুহূর্তে। এটাও বড় ব্রেকিং নিউজ। তার মানে এটা সঞ্জয়ের একার লোন উলফ হিসাবে কাজ নয়। সৈকত এই মুহূর্তে রয়েছে, 2019 সালে সিভিকের চাকরি পায় এই সঞ্জয়। সৈকত, এর সাথে কি বড় কোনো মাথাও জড়িত রয়েছে? এই সঞ্জয়কে দিয়ে কেস ক্লোজ করিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে? তোমার কাছে কি কি ইনফরমেশন আছে? দেখুন, এই সঞ্জয় রায় যাকে গ্রেপ্তার করা হয়েছে, এর কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, অন্তত কলকাতা পুলিশের যে ওয়েলফেয়ার সোসাইটি, তার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে। এটা বলতে গেলে কার্যত প্রমাণিত। তার কারণ এই একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে পুলিশের ব্যারাকে দীর্ঘদিন থাকছে, দিনের পর দিন থাকছে, এটা হতে পারে না। কারণ পুলিশ ব্যারাকে একমাত্র যারা পুলিশ কর্মী তারাই থাকতে পারেন। কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ার যারা কিন্তু পুলিশ নয়, পুলিশের হয়তো কাজ করে কিন্তু পুলিশ নয়, সেই সিভিক ভলেন্টিয়ার দিনের পর দিন 4th ব্যাটালিয়নের ব্যারাকে থাকতো, টয়লেটে থাকতো। এটা কার্যত উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ না থাকলে এটা সম্ভব নয়। শুধু তাই নয়, এই সঞ্জয়ের এগেনস্টে বিভিন্ন সময় কলকাতা পুলিশের মহিলা পুলিশ কর্মীরা তাদের সুপিরিয়রের কাছে তাকে ফোন করে উত্তপ্ত করা, বিভিন্ন সময় উত্তপ্ত করার অভিযোগ করেছিলেন এবং সেই সময় সঞ্জয়কে তারা সাবধানও করেছিলেন, কিন্তু সে চরিত্র পাল্টায়নি। গতকালকে টানা জিজ্ঞাসাবাদে যখন সঞ্জয় দেখছে তার আর পালাবার পথ নেই, তখন ইন্টারোগেশনে বলেছে যে আমাকে ফাঁসি দিয়ে দিন। এই কথা কার্যত বলেছে, এটা জানা যাচ্ছে সূত্র মারফত। সব থেকে বড় বিষয় যেটা, কলকাতা পুলিশের বা ওয়েলফেয়ারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগেই একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে দীর্ঘদিন পুলিশের ব্যারাকে থাকতো। একদম সৈকত, এই মুহূর্তে বড় বড় ব্রেক থ্রু তুমি দিলে। এই মুহূর্তে জিষ্ণুবাবু রয়েছেন, জিষ্ণু ভট্টাচার্য, জুনিয়র ডক্টর, এনআরএস। কিছু তো ডাল মে কুচ কালা হয়, কিছু তো একটা মিসিং লিঙ্ক মনে হচ্ছে, মানে খালি চোখে মনে হচ্ছে। দেখুন, যখন কোনো ক্রাইম হয় সেই ক্রাইমের কতটা শাস্তি হবে আর ক্রাইমটা কত বড় ক্রাইম তার উপর ডিপেন্ড করে। আপনি একটা কথা চিন্তা করুন যে আপনি আজকে বাড়িতে বসে আছেন, বাড়িতে এসে আপনার রেপ করে আপনাকে মার্ডার করে দেওয়া হলো। এটা কি সম্ভব? এটা যদি সম্ভব না হয় তাহলে একটা দিদি নিজের কলেজে, নিজের ডিপার্টমেন্টে, নিজের সেমিনার রুমে শুয়ে আছে, সেখানে দিদির সঙ্গে এরকম একটা নক্কারজনক ঘটনা ঘটলো। এটা এমনি করে কীভাবে ঘটতে পারে? যে জায়গায় সেমিনার রুমটা আছে ওটা কিন্তু গ্রাউন্ড ফ্লোর নয়, এত ইজি অ্যাক্সেস ওর থার্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে যেহেতু নয়, এত ইজি অ্যাক্সেস থার্ড ফ্লোরে কী করে চলে যায় একজন মানুষ? দ্বিতীয় কথা, এবারে উনি উপরে যে গেছেন, একজন সিভিক ভলেন্টিয়ার ঢুকে এরকম, মানে তথ্য অনুযায়ী যে একজন সিভিক ভলেন্টিয়ার ঢুকে এই কাজটা করে ফেলেছেন। এবারে আপনি আমাকে বলুন যে ওখানে কেন কোনো সিকিউরিটি ছিল না? একজন সিকিউরিটি পার্সোনাল ঢুকলো, সিকিউরিটি সত্যি ছিল না ওখানে? না। মানে ইউজুয়ালি কি এই হাসপাতালগুলো থাকে না? ওনাদের বক্তব্য এটাই যে ওখানে কোনো, মানে আমাদের যা ইনফরমেশান আমরা পেয়েছি তাতে করে ওখানে কোনো সিকিউরিটি থাকে না রাতের পরে। তো সেক্ষেত্রে এটা কি করে সম্ভব যে একটা কলেজে একজন দিদি তার সেমিনার রুমে রেস্ট করছে, সে 36 ঘন্টা মানে 36 ঘন্টার ডিউটির ব্যাপারটা কি? মানে সাধারণত আমরা দেখি 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা ডিউটি হতে পারে। 36 ঘন্টা ডিউটি, এটা কি সত্যি? ডাক্তারদের হিসাবটা একটু আলাদা। আপনারা যেটা শোনেন আর আমাদের যে কাজটা করতে হয় দুটোর মধ্যে ডিফারেন্স আছে, এবং আমাদের এই ব্যাপারে কোনো আমাদের অভিযোগ জানানোর জায়গা নেই, কারণ আমরা ডাক্তার হয়েছি, আমরা জেনেই ডাক্তার হয়েছি। আজকে যারা বর্ডারে আছে তারা যদি বলে যে আমরা কেন সারাক্ষণ বর্ডারে পাহারা দেবো, তাহলে কিন্তু সেটা তাদের ভুল দাবি। আমাদের প্রতি অমানবিক কিছু হলে আমরা অবশ্যই কথা বলবো, কিন্তু আমরা তো চিকিৎসা করতে এসেছি, তো দিদিও চিকিৎসা করতে এসছে। এবারে দিদি 36 ঘন্টা ডিউটি করছিলেন, তারপরে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। এবারে তিনি 36 ঘন্টা ডিউটি করে যে কোথায় বিশ্রাম নিচ্ছিলেন, এবং ওই ডিপার্টমেন্টে যে কোনো সিকিউরিটি থাকে না, ইজিলি ওখানে যাওয়া যায়। এবং ওখানে সকালবেলাতে যখন বডিটা পাওয়া গেছে, মাঝখানে বলা হচ্ছে যে অ্যারাউন্ড 3 to 6 PM এর মধ্যে, 6 AM এর মধ্যে ঘটনাটা ঘটেছে। যারা মেডিকেল কলেজে ডিউটি করে তারা সবাই জানে মোটামুটি আমাদের ঘুমের সময়টা 3 থেকে 4 ঘন্টা, যদি সে অন ডিউটি থাকে। রাত্রিবেলাতে পিক টাইম 2টো থেকে 3টের মধ্যে তিনি ঘুমোতে যান, 6টা 7টা ম্যাক্সিমাম 6টা। আর তিনি একজন সিনিয়র পিজিটি, তাকে উঠে সকালবেলায় রাউন্ড বা তার যে কাজগুলো থাকে তাকে ওনাকে করতে হতো। উনি যদি না করছেন, ওনার যে জুনিয়র ওখানে অনকল থাকছেন বা যিনি আছেন, মানে ওখানে
যে উনার নিচে যিনি আছেন, যিনি কাজ করছেন, তিনি কিন্তু এসে ডাকেন যে দিদি রাউন্ড দিতে হবে, দিদি তাহলে পেশেন্ট, আর যদি নাও হয় এতক্ষণ 6টা থেকে 8টা বেজে গেছে, 8:30টায় সম্ভবত, আমি যতদূর জানি 8:30টায় বডিটা রিকভার হয়েছে, মানে সবাই জানতে পেরেছে। তো অতক্ষণ অবধি কেন বডিটা ওখানে পড়েছিল? ওর কথায় যেটা জানতে মানে বুঝতে পারলাম একজন আইনজীবী হিসেবে আমি, যে এই লোকটার এত অ্যাক্সেস কি করে কোথায় যাওয়ার, সেগুলো ইন্টেলিজেন্সটা কে দিত? এদেরকেও পানিশমেন্ট দেওয়া উচিত, কারণ কে সে কোথায় আছে, কাকে পানিশমেন্ট দেবেন? যারা ইন্টেলিজেন্স দেয়, মানে সুপার মেডিকেল কলেজের প্রিন্সিপাল, মেডিকেল কলেজে এনার যে বস মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি তো পুলিশ মন্ত্রী, সেটা তো আমি ইনফরমেশন দিলাম। কাকে বিনীত গোয়েলকে পানিশমেন্টটা কাকে দেবেন? পাড়ার বাজারে গিয়ে যদি মাছটা পচা বের হয়, না ছেড়ে দিন না, আপনার কথা ছেড়ে দিন। আমি বাজারে আইনজীবী হিসেবে একটা প্রশ্ন করি। খাদ্যমন্ত্রী না ঠিক আছে, কিছু পদত্যাগ করতে হবে না, ছেড়ে দিন, দেহত্যাগ করবেন একেবারে, করতে পারে, একেবারে দেহত্যাগ করে দেবেন। শুনুন না, সঙ্গে আমি আইনের কথা বলছি, যারা আইনের কথা বলি, একটা অ্যাক্সেস পেলো, আইনের কথা বলি। বেশ। পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তিনি কোনো একটি সংবাদ মাধ্যমে আজকে বলেছেন ফাঁসির জন্য তাড়াতাড়ি 3-4 দিনের মধ্যে তদবির করে দাও, মানে পুলিশকে ফাঁসির জন্য আপিল করো। একদম একদম, যদি এই চ্যানেলে বসে সেই চ্যানেলের কথা শোনানো সম্ভব আমি নয়। শুনেছি, আমি বলছি, বলেছেন ফাঁসির জন্য, ফাঁসির জন্য, মানে হওয়া উচিত বলেনি, বলছে 3-4 দিনের মধ্যে ফাঁসির জন্য তোমরা সুপারিশ করো। এটা কি সম্ভব? একদম বলেনি, আপনাকে আমি এখন শোনাতে পারতাম, আপনাকে শোনাতে পারতাম, আমার অক্ষমতা হচ্ছে সেটা একটা অন্য চ্যানেল, সেটা একটা অন্য চ্যানেল, তাই আমি শোনাতে পারলাম না। আপনাকে শোনাতে পারতাম, মানুষ কিন্তু শুনেছে, আবারও শুনবে। বেশ বেশ, আমি একবার হ্যাঁ বলো, আমি আসছি। কথা দেখুন সজল বাবু, না ফার্স্ট অফ অল আপনি বলুন যে এই যে মানে আমি জানি মানে ডাক্তার তো শুধুমাত্র সজলদার বাড়ি থেকে বা আমার বাড়ি থেকে বা এতে হবে না, আপনার বাড়ি থেকেও ডাক্তার, বা এই যে অভয়া যে মেয়েটিকে আমরা নাম দিয়েছি, অভয়া শক্তি হিসেবে যে মেয়েটি হয়তো অনেক কিছু করতে পারতো, জাস্ট ছিনিয়ে নেওয়া হলো তার থেকে সবকিছু। এই ঘটনা এটাকে তো আপনারা কন্ডেম করছেন। তর্ক করার কোনো মানসিকতাই নেই, তর্ক করতেও চাই না। সজলের হয়তো অনেক সে কোনো আইনজীবী পায়নি, সে কোনো আইনজীবী পায়নি, যেরকম ইনফরমেশন আছে, কারণ ও চিকিৎসার সঙ্গে, স্বাস্থ্যের সঙ্গে অনেকটা যুক্ত আছে ওনার নিজের। না বিষয়টা সেটা নয় মণিশঙ্কর দা, বিষয়টা একটা দিনের বিষয় নয়, বিষয়টা পুরো সিস্টেমেটিক বিষয়। প্রতিদিন যদি এটা করা হয়, প্রতিদিন একটা করে অভয়ার বলি আপনারা চড়াবেন। যেগুলো কথাগুলো বলছিল সজল বাবু, সেগুলো হচ্ছিল অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার। ইনি ডাক্তারবাবু যিনি বলছিলেন, সেগুলো হচ্ছে যে লোকটা ওখানের মানে প্রধান পদাধিকারী আছেন, তার দুর্নীতির কথা কিছু বলছিলেন। এইগুলোর সঙ্গে আজকের যে ঘটনাটা, সেটার সম্পর্ক অনেকটা আলাদা। আমি বলছি যে একটা লোক কি করে ঢুকলো, এইটা নিয়ে কোশ্চেন হচ্ছে। আরে সিভিক ভলান্টিয়ার কি করে ঢুকলো সেটা বলুন আপনি। বলছি কি করে ঢুকলো কোশ্চেন হচ্ছে, হতেই পারে, কিন্তু তাহলে ঢুকলো মানে তাকে রেপ করতে হবে কে বলেছে? আমি যদি ঢুকিও কোনোভাবে, তার মানে কি আমি গিয়ে রেপ করবো নাকি? এইটা কেন হলো সেটা নিয়ে কথা। আমি যেটা দেখছিলাম না, মাতাল গেলে কলকাতাতে যেমন এই ধরনের ঘটনাগুলো নিন্দা হচ্ছে, কলকাতা শহরে আমরা এরকমও দেখেছি অনেক নির্যাতন থেকে মানুষ পাশে দাঁড়িয়ে উদ্ধার করেছে। না ডাইলিউট করবেন না মণিশঙ্কর দা, ডাইলিউট করবেন না একটাই কারণে, শুনুন না, এটা আপনি বলতে পারবেন না। একটা বেসিক আপনারা এত রেসপন্সিবল একটা ডিপার্টমেন্ট চালান, মমতা বন্দ্যোপাধ্যায় যে ডিপার্টমেন্ট চালায়, সেই ডিপার্টমেন্টে একটা বেসিক ব্যাকগ্রাউন্ড চেক হয় না, কারা কিভাবে এই রিক্রুটমেন্টটা হয়, সিভিক ভলান্টিয়ারের রিক্রুটমেন্টটা কিভাবে হয়? সিভিক ভলান্টিয়ারের রিক্রুটমেন্টের সময় কি ফর্মে লেখা থাকে আপনি মদ্যপান করে আসবেন, আপনি যা ইচ্ছা করতে পারবেন, আপনার মাথার উপরে বিশাল বড় বড় হাত আছে, আপনাকে কেউ কিছু করবে না? এটা কে, এই ক্ষমতাটা সিভিক ভলান্টিয়ারদের কে দিচ্ছে? সিভিক ভলান্টিয়ারদের মাথায় লেখা থাকে না মদ্যপান করে আসবেন, কারোরই মাথায় লেখা থাকে না, কিন্তু ব্যাকগ্রাউন্ড চেক আপনিও স্টুডিওতে মাফ করবেন আমাকে এই কথাটা বলার জন্য, কিন্তু আপনি স্টুডিওতে মদ্যপান করে আসতে পারেন না। আমি বলছি তার জন্য একটা বেসিক ডেকোরাম আছে। আমি বলছি এই সিভিক ভলান্টিয়ারদের রিক্রুটমেন্টটা কোন ডেকোরামে হয় সেটা আমি জানতে চাইছি। মাথার উপরে মুখ্যমন্ত্রী, আমি বলছি যে একটা মেয়েকে রেপ করে ব্রুটালি মার্ডার করা হলো তাকে, আর তারপরেও যদি আপনারা এই শান্ত গলাতে কথা বলেন তাহলে তো অশান্ত হতে হবে আমাকে। বলছি যে প্রত্যেকটা ঘটনার সঙ্গেই যে প্রত্যেকটা প্রশাসনের যোগ থাকবে এরকম কোনো ঘটনা নয়। তাই আমি বলছি সিভিক ভলান্টিয়াররা বর্তমানে যে রকম ধরনের ব্যবহার করে একদমই বেআইনি। আমি অনেক সময় ফেস করেছি সিভিক ভলান্টিয়ার। কিন্তু এটা কি শুধুমাত্র লজ্জা হয়নি? অনেক না, আমি একবার ইন্টারাপ্ট করছি, আমি অ্যাডমিট করছি। মণিশঙ্কর দা, আমার আপত্তি এক জায়গাতেই।
এইটা শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার করবেন না, পেছনে ওই হায়না বলছেন, চিল সেটাই শকুন বলছি। না, তার কারণ হচ্ছে আপনি এটাকে একটা সামাজিক ব্যাধি হিসাবে করে একটা মোমবাতি মিছিলের জায়গা নিয়ে যাচ্ছেন। নেওয়া হয় প্রশ্ন করছি আমি আমার অনেকক্ষণ বলেছি, চিঠি লিখে দেয় তাদেরকে নিয়ে নেওয়া হয়। অনেকক্ষণ বলেছেন, কোন- অনেকক্ষণ। আমরা কোন বলিনি, কিসের কোন ইন্টারভিউ আমরা বসে আছি এই ভদ্রতার থেকে, আমরা বসে আছি। ভদ্রতা আপনাদের সাথে আমি বলছি আমি তো তৃণমূলের মুখপাত্র নই, আমি যেটা বলছি যে তবু তো ঘটনাটা তৃণমূলেরই ঘটেছে, বলেন। এই ঘটনাটা নিয়ে আমরা মানে বলো না সুবুদ্ধি সম্পন্ন যিনি নন তিনিও এটা নিন্দা করবেন। কিন্তু কথাটা হচ্ছে মাছের বাজারে মাছ পচে গেলে যে মৎস্যমন্ত্রী পদত্যাগ, সবজি পচে গেলে খাদ্যমন্ত্রী পদত্যাগ, এই ঘটনাগুলো ঠিক নয়। যে ঘটনাগুলো এখন মনে হচ্ছে ঘটছে, এটা। সেগুলো একটা এখন মনে হচ্ছে এটা। পারভার্টেড লোক, হ্যাঁ? সে হচ্ছে অন্যায় করেছেন, ব্যক্তিগতভাবে তার শাস্তি এটা হওয়া উচিত। কি শুধু একটা ব্যক্তির ঘটনা? যে করবে তার শাস্তি হবে। একজনের এটার এবং- সাথে কি একজন এবং- ইনভলভ? না এবং আমাকে বলুন, নিটের প্রশ্ন আমাকে বলুন এটার সাথে কি শুধু আপনি একজন জানেন? ইনভলভ? না না নিটের এটার প্রশ্ন ফাঁসলে আপনি কি জানেন? না এই বিষয়গুলো পরে দাদা আপনি কি পরে জানেন আমি আমাকে যে আপনাকে বলেছে যে এই ঘটনার নীলকমল জন্য ঘোষ যখন রেপ করেছিল তখন মমতা ব্যানার্জি কি চাইছে? ঘটনার শাস্তির জন্য যে যেরকম ভাবে যে এজেন্সিকে দিয়ে তদন্ত করাতে চায় তার হ্যাঁ কোনো কেন আপত্তি বলেছেন? এক লাইন বেশ, আমি ব্রেকিং একটা ব্রেকিং এসেছে। এক লাইন বলবো। একটা খুব আরেকটা কথা সংক্ষেপে। বলেছেন আমাদের কিছু লুকোনোর নেই, তাহলে কামদুনির সময় লুকোনোর ছিল, ঠিক তাই উনি সিবিআই ঠিক আমি এই মুহূর্তে একটি ব্রেকিং এসছে।